নম্বর প্রশ্ন দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? উত্তরটা দেখো, কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে প্রধান ও কেন্দ্রীয় চরিত্র হরিদা। হরিদা একজন বহুরূপী, অর্থাৎ বহুরূপী সেজে ঘুরে বেড়ানোই তার জীবনের পেশা ও নেশা। কখনো তিনি সেজেছেন উন্মাদ পাগল, কখনো বাইচি, আবার কখনো বা পুলিশ, কখনো বা বাউল, কাপালিক, কাবুলিওয়ালা, ফিরিঙ্গি, কেরামিন সাহেব সেজে হরিদাস সকলের নজর কেড়েছেন। নাটকের বিভিন্ন চারিত্রের মতোই তিনিও ভিন্ন ভিন্ন দর্শকদের মুগ্ধ করেছেন। এভাবে হরিদা নিজের জীবনকে নাটকীয় বৈচিত্র্যে পরিপূর্ণ করেছেন। পরেরটা দেখো, কি হেতু মাত গতি তব আজি, এ ভবনে বক্তা কাকে মাত সম্বোধন করেছেন, তার আগমনের কারণ কি? তো উত্তরটা দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে সংকলিত অভিষেক শীর্ষক কবিতার রাবণ পুত্র ইন্দ্রজিৎ প্রভাসার রাক্ষসীদের ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মীকে মাত সম্বোধন করেছেন। তার পরের পাঠ ছিল তার আগমনের কারণ কি? ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে স্বর্ণালঙ্কার করুণ দশার কথা জানান এবং ভয়ঙ্কর যুদ্ধে তার প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছেন এবং এই মৃত্যুতে রাবণ গভীরভাবে শোকগ্রস্ত হয়ে পড়েছেন। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের জন্য তিনি সৈন্যসহ প্রস্তুতি নিচ্ছেন। রাক্ষস বংশের মর্যাদা রক্ষা করার জন্য শীঘ্রই ইন্দ্রজিতের লঙ্কায় যাওয়া উচিত, এই বার্তা দেওয়ার জন্য ছদ্মবেশী দেবী লক্ষ্মীর আগমন হয়েছে। পরে 3 নম্বর প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি বক্তা কে, তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তরটা দেখো, উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তা হচ্ছে যে লঙ্কেশ্বর রাবণ, এবং তারপরের পার্ট যেটা ছিল তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর দেখো, বীরবাহুর মৃত্যুতে বিচলিত ইন্দ্রজিৎ পিতা রাবণের কাছে আসেন এবং রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য অনুমতি চান। পুত্রশোকে যন্ত্রণায় কাতর রাবণ নতুন করে কোনো শোকের সামনে দাঁড়াতে চান না বলে এ বিষয়ে নিজের অনীহা প্রকাশ করেন। ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে নিহত রামচন্দ্রের পুনরুজ্জীবন লাভ তাকে হতাশ করে। সমস্ত ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তিনি নিয়তির বিরূপতাকেই লক্ষ্য করেন। পরের প্রশ্ন দেখো, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি? সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। এখানে চরাচর শব্দের অর্থ হলো সমগ্র পৃথিবী। কেন সেখানে স্তব্ধতা বিরাজ করেছে? না, মহাকালরূপী শিব ধ্বংসলীলায় মেতে উঠেছেন এবং তার প্রলয় তাণ্ডবে সমগ্র বিশ্ব কেঁপে উঠেছে। তার হুঙ্কারে পৃথিবী জীবকুল ভীত সন্ত্রস্ত, তাই সমগ্র বিশ্ব স্তব্ধ। এবার পরের প্রশ্ন দেখো, পরেরটা কি বলেছে দেখো, দেখি তোমারটাকে এবং পকেটে কি আছে। উদ্দিষ্ট ব্যক্তির ব্ল্যাক এবং পকেট থেকে কি পাওয়া যায়? উদ্ধৃতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। উদ্দিষ্ট ব্যক্তি তার অর্থাৎ গিরিশ মহাপাত্র ট্র্যাক থেকে একটি টাকা এবং আর গন্ডা ছয়েক পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস, একটা কাঠের ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং গাঁজার একটা কলকে পাওয়া গিয়েছিল। এরপরে দেখো, তোমাদের 2 দেখে বলেছে নিম্নলিখিত পদগুলি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর। এখানে জয়ধ্বনি দেখতে পাচ্ছ, আন্ডারলাইন আছে। তো এখানে জয়ধ্বনি সমান জয় সূচক ধ্বনি, যেটা মধ্যপদলোপী কর্মধারী সমাস হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বরে কি বলেছে দেখো, দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ পেয়ে। তো এখানে যজ্ঞযূপে সমান কি হবে? যজ্ঞের নিমিত্তে যূপ, নিমিত্তে তৎপুরুষ সমাস হবে। পরেরটা দেখো, আমি এখন তবে চললুম কাকাবাবু। তো এখানে কাকাবাবু তলায় দাগ আছে, কাকাবাবু থেকে যিনি কাকা তিনি বাবু, সাধারণ কর্মধারয় সমাস। পরেরটা, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলোবাগ এই বাংলা। হিন্দু মুসলমানের সমান হিন্দু ও মুসলমান দ্বন্দ্ব সমাস। তারপরেরটা দেখো, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। তো রাক্ষসাধিপতি থেকে কি হবে? রাক্ষসদের অধিপতি সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, যার সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। অন্যান্য বিষয় তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে।
তো দেখো এখানে একে দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল, এখানে রাইট আনসার দেখতে পাচ্ছ অপশান গ অর্থাৎ প্রথম দিন। নেক্সট কোশ্চেনটা দেখো, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক কে, এখানে রাইট আনসার হচ্ছে অপশান খ অর্থাৎ নবারুণ ভট্টাচার্য। পরের কোশ্চেন তোমাদের এখানে বলেছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে উত্তর গ অর্থাৎ পত্রফুট। পরের কোশ্চেন, বাবু কুইল ডাইভার্স কথাটি বলতেন, এখানে খ অপশন রাইট অর্থাৎ লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের এখানে বলেছে যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, তো এখানে ক খ গ ঘ অপশান আছে, এদের মধ্যে যেটা লেখা নয় শঙ্খ ঘোষের সেটি হচ্ছে ক অর্থাৎ দিন রাত্রি। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের এখানে দুইয়ের দাগে কি বলেছে, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। ফার্স্ট কোশ্চেন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থটা কি হবে? উত্তর দেখো, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এখানে তোমাদের দুইয়ের দিকে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটার সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে থাকবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছে, এখানে শুধু সংক্ষেপে তোমাদের উত্তর জানানো হচ্ছে, তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের পুরো বাক্যে উত্তর দেবে। উত্তর দেখো, অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিমকাল। নেক্সট কোশ্চেন, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? উত্তর দেখো, হিমানির শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণটা কি ছিল? উত্তর দেখো, মাভৈ কথার অর্থ হলো ভয় করো না। অরাজকতা সম্পন্ন সমাজকে নাড়া দিলেই তার মধ্যে লুকানো প্রাণ জেগে ওঠে। ত্রিকাল রূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন, তার আগমনে বসুন্ধরায় তৈরি হয় প্রলয়ের পরিবেশ আর ভীত সস্তস্ত হয়ে পড়ে সমস্ত জীবকুল, কিন্তু এই ধ্বংসের মাঝেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, দুজন বন্ধুনক আসার কথা ছিল, এখন বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই, অ্যানাজাং থেকে বন্ধুদের আসার কথা ছিল। নেক্সট তোমাদের 3 দাগে দেখো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান, কেন তার জয়ধ্বনি করবে? উত্তর দেখো, প্রলয়োল্লাস, এটা বানানটা একটু ঠিক করে নিও, প্রলয়োল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছে, ঠিক আছে। তাহলে কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? আর দেখো এখানে বলা হচ্ছে প্রলয়োল্লাস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বান সূচক পংক্তিটি ব্যবহার করে কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রলয়োল্লাস হলো ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির আনন্দ। স্বাধীনতার জন্য যে তরুণের দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন। এবং নেক্সট প্যারা দেখো, কবির কোথায় তারা হলো অনাগত পলয় নেশার নিত্য পাগল, কিন্তু তারাই সিন্ধু পাড়ের সিংহদ্বারে আঘাত করে নতুন চেতনা বিপ্লবের বার্তাকে বয়ে আনে। অসুন্দরকে দূর করতে তারা ভয়ঙ্করের বেশ ধারণ করে পৃথিবীতে নবপ্রাণের প্রতিষ্ঠা ঘটায়। এই হলো বিপ্লবী যুব শক্তির প্রতি কবির মুগ্ধ অভিবাদন। নেক্সট কোশ্চেন দেখো, 3-2 নম্বরে বলেছে খুবই গরিব মানুষ হরিদার পরিচয় দাও, তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? উত্তর, হরিদার পরিচয় বিশিষ্ট গল্পকারক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। এখানে এই পূর্ণচ্ছেদ দেবে না, চরিত্রের পর যেটা পূর্ণচ্ছেদ আছে দেবে না, চরিত্র হলেন হরিদা তারপর পূর্ণচ্ছেদ, ঠিক আছে। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। হরিদা দারিদ্র্যের ছবি হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়ে আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা ক বলা হচ্ছে শহরের
সবচেয়ে সরু গলির ভিতরে একটি ছোট্ট ঘরই তার সম্বল। খ অপশানটা দেখো তোমরা নিচে দেবে। বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। খ বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না, অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। নেক্সট এবারে দেখো তোমাদের চারের দাগে বলেছে কম বেশি 125টি শব্দে উত্তর দাও। প্রশ্নটা দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো, উৎস বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশে ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণা নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশে তার সংলাপ সংখ্যা মাত্র 19টি, কিন্তু এই সামান্য কয়েকটি সংলাপেই তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। ক ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী সিরাজ বিরোধী চক্রান্তে মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণার বেদনার্থ নন, বরং উল্লাসিত। বাংলার স্বাধীনতা রক্ষার আর যাবতীয় প্রয়াসে বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিনী। খ প্রতিহিংসা পরায়ণ পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি দেখেছিল, শওকত এখানে শঙ্করজনকে সম্ভবত এটা স্পেলিংটা একটু মিস হয়েছে, দেখো, হত্যা করে সিরাজকে সিংহাসনে আরোহণ তা চূর্ণ বিচূর্ণ, এটা হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটিকে হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতি নেই, আছে শুধু প্রতিহিংসা। দেখো হৃদয়হীনা কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ, তার প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পাতের মুখরা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘরশত্রু বিভীষণ। পরের দাগ দেখো, তোমাদের 5-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150টি শব্দে। এখানে তোমাদের দুটি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে। প্রথম প্রশ্নটা দেখো, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তরটা দেখো, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতার উদ্ধৃত হবে, এটা উদ্ধৃত পংক্তিকে অপমানিত আফ্রিকাকে একথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনা ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত, সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল। ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকা ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকার উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পূরব আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশে উপনিবেশে পরিণত হয়। আর আফ্রিকা সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে ক্রীতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এই সব অত্যাচারিত মানুষদের রক্ত ও আশুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন দিয়ে গিয়েছে। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে একথা বলেছে। উত্তর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতিতে বক্তা হচ্ছে বাবুজি বলতে অপূর্বকে বুঝিয়েছেন। ঠিক আছে, এবং নেক্সট যে উত্তরটা কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছে, দেখো এই উত্তরটা তোমরা এই উক্তিটি এটা তোমরা নিচে প্যারা করে লিখবে। ঠিক আছে, এটা পাশই হয়ে গেছে। উক্তিটির বক্তা রামদাস তলোয়ারকর এখানে বলেছে, রামদাসের সঙ্গে কথোপকথনের অপূর্ব জানাই যে পুলিশ কর্তা নিমাইবাবু তার কাকা এবং তার শুভাকাঙ্ক্ষী হলেন
ছিলেন হলেও তার কাকা শুভাকাঙ্ক্ষী হলেও ভারতবর্ষে মুক্তিকামী বিপ্লবীরা তার থেকে অনেক বেশি আপনার নিজের পরাধীন ভারতবর্ষে ব্রিটিশের দাসত্ব করেন নিমাইবাবু। এর পরের কোশ্চেনটা দেখো, পরে তোমাদের 6 দাগে বলেছে খিদ্দা এবার আমরা কি খাবো, উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তর দেখো, গঙ্গার ঘাট থেকে মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বিজয় পর্যন্ত কোনির যে যাত্রা, তাতে কোনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা ছিল ক্ষিতিশ সিংহ। তিনি কোনোদিন সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। তিনি কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনে সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতিশ কোনিকে শিখিয়েছিলেন এবং প্রতিদিন সকালে 6:30 থেকে 8:30 পর্যন্ত কোনির অভ্যাস চলত। ক্ষিতিশ কোনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন। কোনি কখন কি খাবে সেই ব্যাপারেও ক্ষিতিশ নিয়ম জারি করেছিলেন। কোনি প্রতিদিন 2টো ডিম, 2টো কলা এবং 2টো টোস্ট খাওয়ার কথা। ক্ষিতিশ বললেন এগুলি কোনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কোনির জলে থাকতে হবে বলে ক্ষিতিশ জানায়। আর লোভ দেখিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকেই এখানে বলা হয়েছে হারানোর জন্য ক্ষিতিশ এমনটা করেছিলেন। কোনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতিশ আর কোনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতিশ কোনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন। তারপর দেখা যায় যে সফলতা অর্জন, ক্ষিতিশই দেওয়ালে সত্য লিখে টাঙিয়ে দিয়ে কোনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কোনির এই কঠোর অনুশীলনই তাকে সাফল্যের সোপানে পৌঁছে দেয়। নেক্সট কোশ্চেন তোমাদের 7 দাগে দেখো, বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, অনুসর্গ হলো এক প্রকার। দেখো এখানে ঘ অপশন অর্থাৎ অব্যয় পদ সঠিক উত্তর হবে। পরের কোশ্চেনটা দেখো, বলেছে বিভক্তি কখনোই লুপ্ত হয় না, সেটা হচ্ছে সম্বন্ধ পদে অর্থাৎ গ রাইট আনসার। পরের কোশ্চেন, নির্দেশকের একটি উদাহরণ হলো। উত্তর দেখো এখানে ঘ অর্থাৎ গুলি। নেক্সট কোশ্চেন দেখো 8 দাগে বলেছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ভোজ্য বস্তু, পোশাক পরিচ্ছদ, এখানে সন্ধানিক। তো দেখো এখানে ভোজ্য বস্তু, ভোজের বস্তু, এখান থেকে হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস অথবা ভোজনের উপযুক্ত বস্তু মধ্যপদলোভী কর্মধারয় সমাস। আর আছে পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ, যেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর পরেরটা দেখো সেটা ছিল সন্ধানিক। তো এটা তোমরা বানানটা ঠিক করে নেবে, সন্ধ্যায় পালনীয় আহ্নিক, যেটা হবে মধ্যপদলোভী কর্মধারয় সমাস। পরে তোমাদের দেখো 9 দাগে বলেছে কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা লিখতে হবে। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। উত্তর দেখো এই যে লর্ডসে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল, এটা তোমরা মাঝামাঝি লিখবে, হেডিং করবে। উত্তরটা এবার দেখো তোমরা, নিজস্ব সংবাদদাতা 17ই আগস্ট লর্ডস টেস্ট ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিনে ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীতি বুমরা। পরের অংশটা দেখো, অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানে লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান ভাড়া করতে নেমে প্রথম থেকে লাগাতার ব্যবধানে উইকেট ঝরিয়ে চাপে বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছু লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া। এর পরেরটা দেখো বঙ্গানুবাদ আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বঙ্গানুবাদটা দেখে নেবে। যেটা বঙ্গানুবাদ করলে হবে, গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে, সে দেখে শোনে এবং গৃহে শিক্ষা লাভ করতে শুরু করে এবং গৃহই তার চরিত্র গঠন করে আর সুগৃহে সৎ এবং সুস্থ মানুষের সৃষ্টি হয়। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 বা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। ঠিক